নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্র চক্রবর্তী। তো তোমরা সত্যি বলছো তোমরাই আমাদের সেই বড়বাবু আর মণিমা? চোখে জল এলো প্রজ্বলালের। আপনাদের আমাদের কথা হয়তো বিশ্বাস হচ্ছে না, হাসলো সূর্যমুখী। হওয়ার কথাও নয়, আমরাও কি আর এত সহজে বিশ্বাস করতে পেরেছিলাম? তবে আমরা প্রমাণ করে দিতে পারি আজ এক্ষুনি। কি করে প্রমাণ করবে? পূর্ণ কাকা মানে আপনার বাবা আমাদের চিনতেন। একবার ওনার সামনে নিয়ে চলুন আমাদের। উনি কথা বলতে পারবেন না হয়তো, কিন্তু মুখের হাবে ভাবে ঠিক চেঞ্জ আসবে, দেখবেন। বেশ, চলো তোমরা। ওরা পায়ে পায়ে এগিয়ে গেল পূর্ণচন্দ্রর ঘরের দিকে। পিছনে পিছনে গেলেন ব্রজলাল, কনকচাপা, চামেলি। পূর্ণচন্দ্র গায়ে চাদর দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছেন বিছানার এক কোণে। ব্রজলাল ডাকতে গেলেন, কিন্তু রাজদীপ বাধা দিল। সূর্যমুখী বিছানায় বসে পূর্ণচন্দ্র কপালে হাত রাখল, মৃদুস্বরে বলল, পূর্ণ কাকা। প্রথমটায় বৃদ্ধ শরীরটা একটু নরমচরণ লক্ষ্য করা গেল না। সূর্যমুখী ইশারায় রাজদীপকে ডাকল। দুজনে একসাথে ডাকল বৃদ্ধকে। এবার বৃদ্ধ নড়ে চড়ে উঠল, আস্তে আস্তে ঘুরে তাকালেন। বিছানার কাছেই থাকা টেবিলে রাখা চশমাটা পূর্ণচন্দ্রের চোখে পরিয়ে দিলেন কনকচাপা। চশমাটা পরে চামেলি আর কনকচাপার সাহায্যে কোনো রকমে উঠে বসলেন পূর্ণচন্দ্র। সূর্যমুখী আর রাজদীপ মৃদুস্বরে বলল, পূর্ণ কাকা আমাদের চিনতে পারছো? পূর্ণচন্দ্র মুখ তুলে তাকালেন দুজনের দিকে। মুহূর্তে মুখটা বদলে গেল ওর, চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল মুহূর্তে। ভীষণভাবে বলার চেষ্টা করলেন কিছু একটা, কিন্তু ব্যর্থ হলেন। সূর্যমুখী ওর হাতটা ধরতে গেল, কিন্তু ভয়ে পিছিয়ে গেলেন উনি। তুমি ভুল ভাবছো পূর্ণ কাকা, আমরা ভূত নই, জ্যান্ত মানুষ। মৃত্যুর পর ফিরেছি অন্য এক জীবনে, কিন্তু দেখো, নিয়তির লিখনে সেই আগের জীবনেই ফিরতে হলো। তোমার মনে আছে পূর্ণ কাকা, তোমার বড় মেয়ে পূজারিনী সই ছিলাম আমি। প্রায় আসতাম তোমাদের এই বাড়িতে, মনে পড়ে তোমার? আর যখনই আসতাম তুমি ফল মিষ্টি না খাইয়ে ছাড়তে না আমার। হ্যাঁ, বলল রাজদীপ, তোমার সেদিনের কথা মনে পড়ে পূর্ণ কাকা, যেদিন আমরা আশীর্বাদ নিতে এসেছিলাম মন্দিরে? পূর্ণচন্দ্রের মুখের সেই ভীত ভাব কেটে গেল, ফুটে উঠল খুশির ঝলক। ফোকলা মুখে হাসি খেলে গেল। সূর্যমুখী আর রাজদীপের হাত দুটো ধরলেন কাঁপা কাঁপা হাতে। ওদের হাত দুটো মিলিয়ে দিলেন তিনি। ওর চোখ দিয়ে ঝরে পড়ল আনন্দাশ্রু। বাবা, তার মানে এরা একটা বর্ণ বানিয়ে বলেনি? সত্যি এরা পদ্মরাগ মুখুজ্জে আর রায়মণি মুখুজ্জে? কনকচাপার কণ্ঠে শোনা গেল উত্তেজনা। পূর্ণচন্দ্র নীরবে মাথা নাড়লেন। তাহলে মা, লোকে যে বলবে স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের, সেটা তবে সত্যি? সব ক্ষেত্রে হয়তো সত্যি নয়, তবে যে সম্পর্কগুলোর প্রকৃত ভালোবাসার বিশ্বাস থাকে সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে হয়তো বা সত্যি। হাসলেন কনকচাপা। তবে রাজদীপ, সূর্যমুখী, তোমাদের এই বাড়ির বাইরে বেশি বেরোনোটা ঠিক হবে না। তাতে দুরকম বিপদ হতে পারে। একে তো রুদ্রবাবু একেবারে গায়ের সব কটা বাড়িতে তল্লাশি চালিয়ে ক্ষান্ত হবেন না, আর দুই, এই গায়ে যাদের বয়স ধরো 70 বা তার বেশি, তারা প্রায় সকলেই কিন্তু পদ্মরাগ আর রায়মণিকে চোখের সামনে দেখেছে নিজেদের ছোটবেলায়। আর সেরকম মানুষের সংখ্যা কিন্তু গায়ে নেহাত কম নয়, যাদের বয়স 70 থেকে 90-এর মধ্যে, আর তারা রাস্তাঘাটে দিব্যি হেঁটে চলে বেড়ায়। তবে হ্যাঁ, তোমরা তো ভর দুপুরে মন্দিরে গিয়েছিলে, ওই সময় তোমাদের আমার বাড়িতে এনেছি আমি, আর এই ভর সন্ধ্যাবেলা রাজবাড়ির দিকেও সেইভাবে কেউ ঘেঁষে না, বয়স্ক লোকেরা তো একেবারেই নয়। কাজেই এখনো পর্যন্ত গায়ের কেউ তোমাদের দেখেনি বলে আমার বিশ্বাস। কিন্তু আজকের পর এই বাড়ির বাইরে পা রাখবে না তোমরা, তাতে বিরূপ প্রতিক্রিয়া হবে। অনেকে টাকার লোভে রুদ্রবাবুকে ফোন করে জানিয়েও দিতে পারে। আমরা কিন্তু বারবার তোমাদের বাঁচাতে পারবো না। চামেলি বাবা ঠিক কথাই বলেছেন, কোনো ভাড়া বাড়ি ঠাড়ি খুঁজতে গিয়ে কাজ নেই। আমরা এটুকু বুঝেছি যে মহাদেবী তোমাদের আবার পাঠিয়েছেন নতুন জীবনে, হয়তোবা তার পেছনে কোনো না কোনো কারণ আছে। সবচেয়ে বড় কথা, আমরা অনেক পুরুষ ধরে রাজবংশের কুলপুরোহিত, যাদের নুন খেয়েছি আমরা প্রজন্মের পর প্রজন্ম। সেই বংশের উত্তরসূরিকে বুক দিয়ে রক্ষা না করলে ওপরে গিয়ে কি জবাব দেবো? বাবার সামনেই বা কোন মুখে দাঁড়াবো? মানুষটা অথর্ব হয়ে গেছেন ঠিকই, কিন্তু স্মৃতিভ্রংশ হয়নি ওনার আজও। জমিদারবাবু আর তার পরিবার এতগুলো বছর পরে ওনার মনের মণিকোঠায় জ্বলজ্বল করছে। হাসলেন ব্রজলাল।
ভট্টাচার্য পরিবারে থাকতে তোমাদের বিপদে পড়তে হবে না, অন্তত অবন্তীনগরে তো নয়। তোমরা এখানে নিরাপদে থাকবে। রাজদীপ আর সূর্যমুখীর চোখে মুখে খেলে গেল নিশ্চিন্তের হাসি। সবই তো বুঝলাম সূর্যমুখীদি, বলল চামেলি, কিন্তু যে মানুষ দুটো নিজেদের ভালোবাসার টানে দ্বিতীয় জীবনে ফিরল, তারা আজও একে অপরকে বিয়ে কেন করেনি? হ্যাঁ গো বাবা, বললেন কনকচাপা, এভাবে বিয়ে না করে দুজন সমর্থ ছেলে মেয়ে একই ঘরে থাকবে, তা কি ভালো দেখায়? তোমরা বিয়ে করো বাবা, এক্ষুনি করো। রাজদীপ আর সূর্যমুখী ভীষণ অস্বস্তিতে পড়ল, একে অপরের মুখ চাওয়াচাই করল। কি হলো রাজদীপ, দাঁড়িয়ে রইলেন কেন? হাসলেন কনকচাপা। আচ্ছা দাঁড়াও, আমি সিঁদুর নিয়ে আসছি এক্ষুনি। না কাকিমা, আপনাকে যেতে হবে না, আমিই নিয়ে এসেছি। একটু পরেই রাজদীপ ডান হাতের বুড়ো আঙ্গুলে সামান্য একটু সিঁদুর নিয়ে এলো। সূর্যমুখীর ঘটনা আকস্মিকতা এতটাই অবাক হয়ে গেল যা আপত্তি করতেও ভুলে গেল। রাজদীপের বুড়ো আঙ্গুলের ছোঁয়ায় রাঙিয়ে উঠল সূর্যমুখীর স্মৃতি। শাঁখ বাজালেন কনকচাপা। স্থবিরের মতো যে কতক্ষণ দাঁড়িয়েছিল সূর্যমুখী তা খেয়ালই ছিল না ওর। কনকচাপার ঝাঁকুনি দিয়ে ঘোর কাটল। ও দেখে ওর দিকে তাকিয়ে স্মিত হাসছে রাজদীপ। সূর্যমুখী, ঘরে চলো, তোমার কপালে ওষুধ লাগিয়ে ব্যান্ডেড লাগিয়ে দিতে হবে তো নাকি? তবুও সূর্যমুখী মূর্তির মতো দাঁড়িয়ে আছে দেখে রাজদীপ ওর হাত ধরে নিয়ে গেল গেস্ট রুমের দিকে। সূর্যমুখীকে বিছানায় বসিয়ে রাজদীপ বাটিতে কিছুটা গরম জল আর তুলো নিয়ে এলো। ভালোভাবে কপালের ক্ষতস্থান মুছিয়ে ওষুধ দিয়ে ব্যান্ডেড আটকে দিল ও। সবটা মিটে যাওয়ার পর রাজদীপ যেই উঠে দাঁড়ালো, ওর হাত টেনে ধরল সূর্যমুখী। কিছু বলবে? হাসি মুখে ফিরে তাকালো রাজদীপ। বলবেন তো আপনি, সবাই বলল, আর অমনি আপনি মনের আনন্দে আমার কপালে সিঁদুর পরিয়ে দিলেন, আমার মত নেওয়ারও প্রয়োজন বোধ করলেন না। তুমি ভাবলে কি করে সূর্যমুখী যে তোমার কনসেন্ট ছাড়াই বিয়ে করবো তোমায়? হাসলো রাজদীপ। তোমার কপালে যেটা রয়েছে ওটা সিঁদুর নয়, রক্ত চন্দন গুঁড়ো। কি? বিশ্বাস না হয় তো গন্ধ শুকে দেখো। সূর্যমুখী কপালে হাত দিয়ে কিছুটা গুঁড়ো আঙুলে লাগিয়ে নাকের কাছে নিয়ে গেল। চন্দনের সুমিষ্ট সুবাস প্রমাণ করলো রাজদীপের কথার সত্যতা। এজন্যই তো আমি কাকিমাকে আটকালাম তখন, একাই চলে গেলাম সিঁদুর থুড়ি চন্দন গুঁড়ো আনতে। হেসে ফেলল দুজন। রাজদীপ সূর্যমুখীর দিকে তাকিয়ে মনে মনে বলল, তোমাকে সিঁদুর সেদিনই পরাবো যেদিন তুমি নিজে বলবে আমায়, তার আগে কখনোই নয়। কিন্তু পরের দিন সকাল হতেই শুরু হলো বিপত্তি। রাজদীপ আর সূর্যমুখী অঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ বাইরে একটা গণ্ডগোলের শব্দে ঘুম ভাঙল ওদের। সূর্যমুখী দেখার জন্য বাইরে যেতে গেল, কিন্তু রাজদীপ আটকালো। ঘরের দরজাটার ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে দরজায় কান পাতল ওরা। শুধু ব্রজলাল আর কনকচাপা ছাড়াও আরও বেশ কয়েকজন গলার আওয়াজ পেল ওরা। পুরোহিত মশাই, এবার একখানা যজ্ঞটজ্ঞের আয়োজন করুন, এভাবে তার চলতে পারে না। ছেলেপুলে নিয়ে ঘর করি, কি থেকে কি হয়ে যায় তা কি বলা যায়? কেন, কি হয়েছেটা কি? আর কি হয়েছে? আমার 10 বছরের ছেলেটাও বন্ধুদের সাথে খেলতে গিয়েছিল মাঠের দিকে। সেখান থেকে খেলতে খেলতে রাজবাড়ির দিকে চলে গিয়েছিল। কি দেখেছে জানেন? দেখেছে ওই দোতলার বড় ঘরটা যেখানে আগে বড়বাবু আর মণিমা থাকতেন, সেই ঘরে আলো জ্বলছে। শুধু তাই নয়, কোনো একজন মেয়ে মানুষের আর্তচিৎকারও শুনেছে ওরা। সেসব শুনেই আর দাঁড়ায়নি ওরা, পালিয়ে এসেছে। আমরা কালকেই আসতাম আপনার সাথে কথা বলতে, কিন্তু রাত হয়ে গেল বলে আমরা আর এলাম না। ভাবলাম সকালেই আসবোখন। সবটা শুনে রাজদীপ ভীষণ অবাক হয়ে গেল। সূর্যমুখী বলল, এবার বিশ্বাস হলো তো? আমি কাল বারবার বললাম হ্যালুসিনেট করিনি, যা ঘটেছে সবটা সত্যি। আমিও তাই ভাবছি সূর্যমুখী, একটা ছেলে শুভ আমার মতো দেখতে, এমনকি তার ড্রেসটাও আমার মতো। এটা কীভাবে পসিবল? শুধু তাই নয়, সেটাও জানে যে আমরা এখন এই বাড়িতেই আছি, আর কাল বিকেলে আমি এখান থেকে বেরিয়ে রাজবাড়ির দিকে গিয়েছিলাম। এ কীভাবে সম্ভব? উত্তরটা জানতে হলে আমাদের আবার রাজবাড়ি যেতে হবে সূর্যমুখী। ঘরে লুকিয়ে বসে থাকলে আমাদের অতীত অধরাই থেকে যাবে সারা জীবন। সে তো ঠিক, কিন্তু আমরা যাবোটা কখন? দিনের আলোয় তার বাড়ির বাইরে বেরোনো তো নিরাপদই নয়। দিনের বেলায় তো নয়, এমনকি ভোরবেলা বা সন্ধ্যাতেও নয়। আমাদের বেরোতে হবে গভীর রাতে, যখন সবাই ঘুমিয়ে পড়বে। ঠিক বলেছে। ওরা দরজায় কান পেতে শুনল অন্য এক যুবতী বলছে, শহর থেকে একটা বড়লোক বাবু এসেছিল কাল, সাথে পুলিশও এসেছিল, আর দামড়া ছেলে হারিয়ে গেছে তাকে খুঁজতে। আমাদের বাড়ির কর্তা তো আমার দাদা শ্বশুরমশাই, ওনাকেই পুলিশের লোকগুলো দুটো ছবি দেখালো। কিন্তু জানেন, ছবি দেখেই না দাদু ভূত দেখার মতো চমকে উঠলেন।
বললেন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আপনাদের ছেলে হতেই পারে না, এনারা তো বড়োবাবু আর মণিমা। আর তেনার কথা না পুলিশে বিশ্বাস করে না শহরে সেই ধোপ দুরস্ত বাবু। বলে, আপনি বুড়ো হয়ে গেছেন, ভীমরতি হয়ে কী দেখতে কী দেখেছেন, বলে মুখ ঘুরিয়ে চলে গেলেন। কি কাণ্ড বলুন দেখি। প্রমাদ করলেন ব্রজলাল। মুখ শুকিয়ে গেল রুদ্ধদ্বারের ওপরে থাকা রাজদীপ আর সূর্যমুখী। কোনো রকমে নিজেকে সামলে বললেন ব্রজলাল, রুদ্রবাবু আমাদের বাড়িতেও এসেছিলেন ছেলের খোঁজ খবর নিতে। আমার মনে হয় উনি ঠিকই বলছেন অমলা। তোমার দাদা শ্বশুরের তো প্রায় 90 বছর বয়স হলো। এই সময় একটু একটু স্মৃতিভ্রংশ হয়েই থাকে। তাই বলে বড়োবাবু রুদ্রবাবুর ছেলে এ হতে পারে না। বড়োবাবুই যে রুদ্রবাবুর ছেলে এটা তো অমলা বলেনি পুরুতমশাই, বলে উঠলেন অন্য একজন বড়। ও বলেছে দুজনকে দেখতে হুবহু এক। তাছাড়া বড়োবাবু আর মণিমা যখন বেঁচে ছিলেন তখন আমার বয়স 10 কি 11 হবে। খুব ভালোভাবে মনে না থাকলে ওনাদের মুখের আদল খানিকটা মনে আছে আমার। আর সেই মুখের সাথে রুদ্রবাবুর ছেলের মুখের যথেষ্ট মিল আছে। বেশ বেশ আছে তো, বলে উঠলেন কনকচাপা। এইটুকু তো নিশ্চিন্ত যে তারা এই গায়ে এখন নেই, কাজেই তাদের এখন কথা থাক। সেই ভালো, বললেন ব্রজলাল। তার হাতে থাকা পঞ্জিকাটি খুলে অনেকক্ষণ মন দিয়ে বললেন তিনি। তারপরেই বললেন, আগামী সপ্তাহেই একটা শুভ তিথি রয়েছে। ওই দিন শিব মন্দিরে বড় করে পুজোর আয়োজন করতে হবে, পুজোর শেষে হবে যজ্ঞ। নিশ্চিন্ত করলেন পুরুতমশাই। যারা যারা এসেছিলেন তারা প্রত্যেকে ফিরে গেলেন গতকালের ঘটনার কথা আলোচনা করতে করতে। উফ, খুব বেচার বেঁচে গেছি, বলল সূর্যমুখী। আমাদের ছবি দেখেই এই অবস্থা, যদি চাক্ষুষ দেখে ফেলে তো ভগবান জানে না কী হতো। হ্যাঁ সূর্যমুখী, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। রাতে রাজবাড়ির দিকে গেলেও যেতে হবে ছদ্মবেশে। রাজবাড়ির সবগুলো বন্ধ ঘরে ঢুকতে হবে আমাদের, বিশেষ করে ওই 3 নম্বর ঘরটায়, যেখানে একসময় পদ্মরাগ আর রাইমণি থাকতো। কিন্তু প্রত্যেকটা ঘরেই তো তালা দেওয়া, খুলবো কী করে? তালা ভাঙতে গেলেও তো মারাত্মক শব্দ হবে, আর তাতে গ্রামের লোকের ঘুম ভেঙে ছুটে আসবে। সেটাই সূর্যমুখী, আমাদের রাজবাড়ির চাবি গোছাটা লাগবে, নইলে রহস্যভেদ হবে না কিছুতে। একটু থেমে বলল রাজদীপ, আর মনে হয় ব্রজ কাকার কাছে নিশ্চয়ই রাজবাড়ির সেই চাবির গোছাটা আছে। কিভাবে শিওর হলেন আপনি? পুরনো জমিদার বাড়ির ক্ষেত্রে চাবির গোছা বেশ কয়েকটা ডুপ্লিকেট থাকে। একটা থাকে স্বয়ং জমিদারের কাছে, আরেকটা থাকে তার স্ত্রী বা পরিবারের কোনো যোগ্যতম সদস্যের কাছে, আরেকটা নায়ক মশাইয়ের কাছে থাকে, আর বাকি আরেকটা কোনো এক বিশ্বস্ত মানুষের কাছে থাকে, যারা প্রাণ দিয়ে হলেও রাজপরিবারকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। বাবা, হাসলো সূর্যমুখী। এইবার আপনাকে মনে হচ্ছে প্রকৃত রাজবাড়িরই বংশধর। তো জমিদারবাবু মারা যাওয়ার পর তার কাছে যে চাবির গোছাটি থাকে সেটি রাজবাড়ির বাকি সদস্যরা নিয়ে গেছে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময়। কাজেই সেটা জোগাড় করা অসম্ভব। এমনকি পরিবারের যোগ্যতম সদস্যের চাবি পাওয়াটাও সম্ভব না। আর জমিদারি যেখানে উঠেই গেছে সেখানে আর নায়েব মশাই কোত্থেকে আসবে? থাকলেও এতদিন ধরে আমাদের চাবি দেওয়ার অপেক্ষায় নিশ্চয়ই বেঁচে নেই তিনি। অতএব বাকি রইল সেই বিশ্বস্ত ব্যক্তি, অর্থাৎ তার উত্তরসূরি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।